অনার 200 তো বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল, তাই না? তো সেটার পর অনার 500 নিয়ে সবার আশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু ফোনটা আসার পর থেকেই বাজারে একদম মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে এটা বাজারের সেরা, আবার কেউ বেশ হতাশ। চলুন আজকে আমরা এর চুলছেড়া বিশ্লেষণ করে দেখি আসল ব্যাপারটা কি। তো আসল প্রশ্নটা ঠিক এখানেই। এত দাম, আবার কিছু ফিচার নিয়ে এত বিতর্ক, এসবের পরেও অনার 500 কি আসলে একটা সার্থক ফোন? আজকের এই আলোচনায় আমরা এর প্রত্যেকটা ভালো আর মন্দ দিক তুলে ধরব, যাতে সবাই নিজেরাই একটা সিদ্ধান্তে আসতে পারেন। আচ্ছা, যে কোনো কিছুর আগে চলুন দামটা নিয়ে একটু কথা বলা যাক। বাংলাদেশের বাজারে এখন ফোনটা 12 জিবি র্যাম আর 256 জিবি স্টোরেজ মডেলের দাম চলছে প্রায় 52,000 টাকার মতো। হ্যাঁ, দাম তো সবসময় ওঠানামা করে, কিন্তু আলোচনার জন্য আমরা এই দামটাকেই মাথায় রাখছি। একটা ফোনের ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খুবই জরুরি, তাই না? মানে হাতে নিয়ে কেমন লাগছে বা দেখতে কেমন। তো চলুন দেখি অনার 500 ডিজাইন আর ডিসপ্লে সেই প্রথম পরীক্ষাতে পাশ করতে পারে কি না। সত্যি বলতে, ফোনটা হাতে নিলেই বোঝা যায় এটা কোনো সাধারণ ফোন না। অ্যালুমিনিয়াম ফ্রেমের কারণে হাতে একটা প্রিমিয়াম, বেশ ঠান্ডা অনুভূতি হয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এর ওজন। ভেতরে এত কিছু থাকার পরেও ফোনটা খুবই হালকা। আর ক্যামেরার এই যে ডিজাইনটা, যেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল আইল্যান্ড ডিজাইন, এটা কিন্তু ফোনটাকে ভিড়ের মধ্যে একদম আলাদা করে তুলেছে। এখন যদি ডিসপ্লের কথা বলি, তাহলে একটা সংখ্যাই হয়তো যথেষ্ট, আর সেই সংখ্যাটা হলো 6000। হ্যাঁ, ঠিকই শুনছেন, 6000 নেটস। স্মার্টফোনের ডিসপ্লের জন্য এটা এক কথায় অবিশ্বাস্য একটা ব্রাইটনেস লেভেল। কিন্তু এই 6000 নিটস ব্রাইটনেসের আসল সুবিধাটা কি? সুবিধাটা হলো বাংলাদেশের ভরদুপুরের কড়া রোদের নিচে দাঁড়ালেও এই ফোনের স্ক্রিন দেখতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। আউটডোর ভিজিবিলিটি এক কথায় চমৎকার, যেটা আমাদের দেশের আবহাওয়ার জন্য খুবই দরকারি একটা ফিচার। শুধু দিনের বেলাতেই নয়, রাতের বেলা ব্যবহারের কথাও ভাবা হয়েছে। এর মধ্যে আছে 3840 হার্টজের PWM ডিমিং টেকনোলজি, যেটা চোখের ওপর চাপ অনেক কমিয়ে দেয়। মানে যারা গভীর রাতে আলো নিভিয়ে ফোন ব্যবহার করেন, তাদের চোখের জন্য এটা খুবই আরামদায়ক হবে। ডিসপ্লে তো গেল, এবার আসা যাক সেই বিষয়ে যা নিয়ে পুরো টেক ওয়ার্ল্ডে রীতিমতো তোলপাড় চলছে, আর সেটা হলো অনার 500-এর ব্যাটারি, যা সত্যি বলতে একটা বিপ্লবের চেয়ে কম কিছু নয়। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক দেখছেন, 8000 মিলি অ্যাম্পিয়ার। আর এটা শুধু বড় একটা ব্যাটারি নয়, এটা একটা নতুন প্রযুক্তির সিলিকন কার্বন ব্যাটারি। এর মানে হলো সাধারণ লিথিয়াম ব্যাটারির চেয়ে এটা একই সাইজে অনেক বেশি পাওয়ার ধরে রাখতে পারে। সোজা কথায়, চার্জারের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার দিন চলে এসেছে। বাস্তবে এর মানে কি দাঁড়ায়? ধরুন যদি সাধারণ ব্যবহারকারী হন, তাহলে একবার ফুল চার্জে অনায়াসে 2 থেকে 3 দিন চলে যাবে। আর যদি খুব হেভি ইউজারও হন, মানে সারাদিন গেমিং বা ভিডিও দেখেন, তাহলেও কিন্তু একদিনের বেশি ব্যাকআপ আরামসে পেয়ে যাবেন। এখানেই কিন্তু শেষ না। ধরুন আপনার বন্ধুর ফোনের চার্জ শেষ, কোনো চিন্তা নেই, এই ফোনটাই তখন একটা 27 ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক হয়ে যাবে। এটা শুধু একটা ফিচার না, এটা একটা সত্যিকারের লাইফ সেভার। আচ্ছা, এত বড় ব্যাটারি তো বুঝলাম, কিন্তু সেই পাওয়ারটাকে কাজে লাগানোর জন্য তো চাই একটা দারুণ পারফরম্যান্স, তাই না? আর সেই পারফরম্যান্স দিতে গিয়ে যদি ফোন গরম হয়ে যায়, তাহলে তো সব মজাই শেষ। চলুন দেখি অনার 500 এই পরীক্ষাতে কেমন করে। শুধু একবার বেঞ্চমার্ক স্কোরগুলোর দিকে তাকান। AnTuTu-তে প্রায় 24 লাখ। স্ন্যাপড্রাগনের নতুন এই 8s Gen 4 চিপসেটটা আক্ষরিক অর্থেই একটা পাওয়ার হাউস। এর মানে হলো দৈনন্দিন কাজ তো বটেই, এমনকি হাই এন্ড গেমিং বা 4K ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজও একদম মাখখানের মতো চলবে। কিন্তু আসল জাদুটা বোঝা যায় গেমিংয়ের সময়। এর ভেতরে থাকা ভিজি কুলিং সিস্টেমটা অসাধারণ কাজ করে। আপনি 120 FPS-এ ঘন্টার পর ঘন্টা গেম খেললেও ফোনের তাপমাত্রা থাকে মাত্র 28 থেকে 32 ডিগ্রির মধ্যে। ভাবা যায়, যেখানে অন্য ফ্ল্যাগশিপ ফোনগুলো গরম হয়ে যায়, সেখানে এটা একদম ঠান্ডা থাকে। এবার আসা যাক অনার 500-এর সবচেয়ে আলোচিত এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত দিকটাতে, আর সেটা হলো এর ক্যামেরা সিস্টেম। কারণ এখানে বেশ বড় একটা পরিবর্তন আনা হয়েছে। আর বিতর্কটা ঠিক এখানেই। অনার 200-এর অন্যতম বড় আকর্ষণ ছিল এর 50 মেগাপিক্সেলের ডেডিকেটেড টেলিফোটো লেন্সটা। কিন্তু অনার 500-এ সেই টেলিফোটো লেন্সটা বাদ দিয়ে দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর। এখন প্রশ্ন হলো, এটা কি আপগ্রেড নাকি ডাউনগ্রেড? তো টেলিফোটো লেন্সের কাজটা কিভাবে হবে? অনারের দাবি, তাদের এই বিশাল 200 মেগাপিক্সেলের সেন্সর এআই আর ডিজিটাল জুম ব্যবহার করে টেলিফোটোর কাজটা করে দিতে পারবে। এমনকি পোর্ট্রেট মোডে নাকি 72 মিলিমিটার পর্যন্ত ফোকাল লেন্থে ছবি তোলা সম্ভব। বাস্তবে যেটা দেখা যাচ্ছে, দিনের আলোতে ছবির ডিটেলস আর এজ ডিটেকশন বেশ ভালোই কাজ করে, কিন্তু আলো একটু কম হলেই
এআই প্রসেসিংটা একটু বেশি চোখে পড়ে আর ছবিগুলো কিছুটা সফট মনে হতে পারে। তবে হ্যাঁ, ভিডিওর কথা যদি বলি তাহলে 4K 60 FPS আর অসাধারণ স্ট্যাবিলাইজেশন, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা বেশ ভালো একটা প্যাকেজ। তাহলে এত কিছু দেখার পর সব ভালো-মন্দ দিক মিলিয়ে শেষ কথা কি দাঁড়ালো? এই অনার 500 ফোনটা আসলে কাদের জন্য বানানো হয়েছে? চলুন একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক। এক কথায় বলতে গেলে এর সবচেয়ে বড় শক্তি হলো এর অবিশ্বাস্য 8000 mAh ব্যাটারি, সুপার ব্রাইট ডিসপ্লে, ঠান্ডা মাথায় কাজ করার মতো পারফরম্যান্স আর প্রিমিয়াম ডিজাইন। আর দুর্বলতার দিকটা হলো এর দামটা একটু বেশি আর একটা ডেডিকেটেড টেলিফোটো লেন্সের অভাব। তাহলে মূল কথা হলো এই ফোনটা একদম তাদের জন্য যাদের কাছে ফোনের চার্জ আর পারফরমেন্সই শেষ কথা, যারা চার্জিং নিয়ে কোনো দুশ্চিন্তা করতে চান না এবং চান যে ফোনটা সব সময় ঠান্ডা থাকুক, তাদের জন্য এই বাজেটে এর চেয়ে ভালো অপশন আর কিছু হতে পারে না। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু একদম ব্যক্তিগত। যারা ফটোগ্রাফির জন্য একটা ভালো টেলিফোটো লেন্স খোঁজেন তাদের হয়তো এই ফোনটা কেনার আগে দুবার ভাবতে হবে, কিন্তু যার কাছে দিন শেষে একটা নির্ভরযোগ্য, পাওয়ারফুল আর দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোনই আসল, তার জন্য অনার 50ST সত্যিই একটা গেম চেঞ্জার। তো এখন প্রশ্নটা হলো, এই রেকর্ড ভাঙা ব্যাটারির জন্য ক্যামেরার এই আপোষটা করা কি ঠিক হবে?